সুবল কাকুর দোকান। ছোটবেলায় আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো বড় হয়ে কি হতে চাও, তখন আমার বাঁধা ধরা উত্তর ছিল হয় ডাক্তার না হয় পাইলট। জবাবটা যে খুব ভেবেচিন্তে দেওয়া তা নয়, আসলে সেই আমলে সব বাচ্চারাই প্রায় এই একই উত্তর দিত। ছেলে হলে ডাক্তার বা পাইলট, মেয়ে হলে স্কুলের দিদিমণি। ছেলেদের এমন উচ্চাকাঙ্ক্ষার পেছনে কি এমন ছিল সেটা আজ আর মনে নেই, তবে মেয়েদের ক্ষেত্রে দিদিমণি হওয়ার যথেষ্ট কারণ আছে। দিদিমণি মানেই কড়া শাসন, তর্জন গর্জন, চোখ পাকানো আর অবশ্যই চটাচট স্কেলের বাড়ি। ছোট থেকেই মেয়েদের মধ্যে শাসক হওয়ার স্বভাবজাত প্রবণতা থাকে, অতএব তারা যে বড় হয়ে স্কুলের দিদিমণি হতে চাইবে তাতে আর আশ্চর্য কি। এখন শোনা যায় স্কুলে বাচ্চাদের গায়ে নাকি হাত ফাত তোলা যায় না, তবে আমাদের সময় সেসবের বেলাই ছিল না। স্কুলের দিদিমণি বা মাস্টারের কাছে হয়তো মার খেয়ে হাতে কালশিটে নিয়ে ফিরলাম, তার উপরেই মা আবার ঘা কত বসিয়ে দিল। কেন মার খেয়েছি জানতেই চাইল না। আমরাও দিব্যি মার খেতেই দুটো না দুটো নাকে মুখে গুজে ছুট লাগাতাম খেলার মাঠে, পিটুনি ফিটুনি গায়ে মাখতাম না। সবচেয়ে বড় শাস্তি ছিল খেতে না দেওয়া। সেটাও কোনো সমস্যা নয়, মা খেতে দেয়নি তো কি হয়েছে, আশেপাশের বাড়ি তো আছে, যে কোনো একটাই শটান ঢুকে পড়লেই হলো, খাওয়া দাওয়া ঠিক জুটে যাবে। তখনকার দিনে মানুষের আয় তুলনামূলক অনেক কম ছিল, তার উপর এখনকার মতো রোজগেরে গিন্নিও ছিল না। বাড়ির পুরুষরাই ছিল একমাত্র সংসারের উপার্জনকারী ব্যক্তি। সেসব সংসারও স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান টাইপের নয়, রীতিমতো আলিশান টাইপের সংসার। বাপ মা, দু চারটি ছেলে পুলে, কোনো এক বিধবা পিসি, দাদু দিদিমা বেঁচে থাকলে তারা, তার সঙ্গে গ্রামের আত্মীয়দের আনাগোনা তো লেগেই আছে। কেউ আসতো শহরে চিকিৎসা করাতে, কেউ আবার সপ্তাহখানিক থেকে জাদুঘর চিড়িয়াখানা দেখতে, আবার কেউ এমনি হঠাৎ করে একটা চাল কুমড়ো, সের পাঁচেক চাল, এক গাদা কলমি শাক, একটা মাটির হাঁড়িতে গোটা 10 কই মাছ নিয়ে হাজির হতো। যিনি এসেছেন হয়তো রক্তের সম্পর্কে কোনো আত্মীয়ই নয়, স্রেফ গ্রামতুতো খুড়ো, কিন্তু তাতে কি, নিজের লোক তো রে বাবা। এরকমই ছিল তখনকার একটা সংসার, কমসে কম 8-10 জন মানুষ, অথচ রোজগেরে লোক একটাই। সেই রোজগারও বেশিরভাগ ক্ষেত্রে কোনো মার কাটারি রোজগার নয়, বড়জোর ভদ্রস্থ একটা চাকরি। কিন্তু কোনো এক জাদু বলে কোনো বাড়িতেই কখনো খাওয়ার অভাব হতো না, যে কোনো সময় 2-3 জন এক্সট্রা মানুষকে খাওয়ানোর মতো উদ্বৃত্ত আহার থাকতো। তবে দুঃখের কথা হচ্ছে বাড়ির মহিলারা খুব কম সময়ই টাটকা খাবার খাওয়ার সুযোগ পেত। দুপুরের বেঁচে থাকা খাবার রাত্রিরে খেতেন, আবার রাত্রে রাধা ভাত তরকারি বাসি হয়ে পরের দিন দুপুরে তাদের উদরে সেদ্ধাত। অবশ্য এই নিয়ে কারোর কোনো অভিযোগ ছিল না, কারণ ধনী দরিদ্র নির্বিশেষে ঘরে ঘরে তখন এটাই ছিল প্রথা। আমরা এরকম একটা সময় বড় হয়েছি যখন বাড়িতে বাড়িতে সিঁড়ির তলায় স্কুটি বা বাইক থাকতো না, থাকতো ঘুঁটে, কয়লা আর শুকনো কাঠের ডাই। রান্নাবান্না হতো উনুনে, আর রান্নাঘরটাও থাকতো মূল ঘরগুলো থেকে একটু দূরে অথবা ঘরের শেষ প্রান্তে। বাথরুমের ব্যবস্থা উঠোনের ওপাশে। কেউ মূল বাড়ির লাগোয়া বাথরুমের কথা ভাবতেই পারত না। শীতকালের রাতে বড় বাইরে পাওয়া মানে এক বিভীষিকা। ওই ঠান্ডাতেও সমস্ত জামা কাপড় ছেড়ে উদম গায়ে স্রেফ একটা গামছা জড়িয়ে যেতে হতো। কাজ শেষ করে হাত মুখ ধোয়ার পর ওই গামছাটাকেও জলকাচা করে তবেই রেহাই। বাচ্চা বলে কোনো ছাড়ছুট ছিল না। তার উপরে আমাদের বাড়ির পিছনেই 2টো তাল গাছ ছিল। রাত্রে বাথরুমে গেলেই মনে হতো এই বুঝি 2টো কালো লিকলিকে হাত জানালা গলে ভিতরে ঢুকে পড়ল। এইরকম রহস্যময় ছিল আমাদের শৈশব। এমন রহস্যময় শৈশব তাদের বড় হয়ে ডাক্তার বা পাইলট হতে চাওয়ার কোনো কারণ নেই, আমারও ছিল না। বরং স্বপ্ন ছিল বড় হয়ে সুবল কাকুর মতো দোকানদার হব, যে দোকানে থরে থরে কাচের বয়ামে সাজানো থাকবে হজমিগুলি, খোসাওয়ালা বাদাম, টক ঝাল মিষ্টি চানাচুর, আমের আচার, খাস্তা বিস্কুট, খাজা বিস্কুট, আরও কত কি। ছোট হজমি 5 পয়সা, বড় হজমি 10 পয়সা, দারুণ খেতে ছিল। হজমি বা আচারের সঙ্গে সুবল কাকু আলাদা করে একটু নুন দিত। এমনি নুন নয়, বিট নুনও নয়, যাকে বলে কারেন্ট নুন, কালো কুচকুচে রং। জিভে একটু ঠেকালেই মারমার কাটকাট ব্যাপার, মনে হতো গোটা শরীরে যেন বিপ্লব ঘটে যাচ্ছে।
এরকম থরে থরে লোভনীয় বস্তু যার চারপাশে দিনরাত তাণ্ডব করছে, তার মতো ভাগ্যবান কে আছে? শুধু আমি নই, আমার মতো অনেক ছেলেই বড় হয়ে সুবল কাকু হওয়ার স্বপ্ন দেখত। জীবনের বেশিরভাগ স্বপ্নের মতো এই স্বপ্নটাও অপূর্ণ থেকে গেছে। তবু আজও সুবল কাকু সেই ছোট্ট খুপড়ি দোকানঘরটা স্বপ্নে দেখি। কিছুদিন আগে স্বপ্নটা আবার দেখলাম। স্বপ্নে দেখলাম সুবল কাকুর দোকান থেকে খাজা বিস্কুট কিনে চা দিয়ে খাচ্ছি। লাল চা নয়, দুধ চা। চায়ে আদা আর এলাচ মেশানো গন্ধটাও পাচ্ছিলাম। হঠাৎ সেই সময় ঘুমটা ভেঙে গেল। স্বপ্নটা এতই জীবন্ত ছিল যে তার কিছুদিন পর সুবল কাকুর সেই দোকানে গিয়ে সশরীরে উপস্থিত হলাম। গিয়ে দেখলাম সুবল কাকুর দোকানটা এখনো আছে, তবে জায়গাটার একটু পরিবর্তন হয়েছে। সেই খুপড়ি দোকান আর নেই, এখন বড়সড় স্টেশনারি দোকান। তাতে রমরমা বিকিকিনি চলছে, হরেক রকম জিনিস, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে শিশিতে ভরা কড়াইশুঁটি, কি নেই। দোকান চালাচ্ছে সুবল কাকুর ছেলে লিটন। লিটন ছোটবেলায় রোগা পাতলা ছিল, এখন বেশ মোটা সোটা চেহারা হয়ে গেছে। সুবল কাকু এক কোণে জবুথবু হয়ে বসা, বয়স ভালোই হয়েছে। মুখের চামড়া ঝুলে গেছে, চোখে ঘষা কাচের চশমা, বুঝলাম ছানি কাটিয়েছে। আমি সুবল কাকুকে গিয়ে বললাম, কি গো, আমায় চিনতে পারছো? আমি বুবু গো, বুবু। সুবল কাকু ধীরে ধীরে আমার দিকে মাথা ফিরিয়ে বলল, কোন বুবু? তারকের ভাগ্নে? হ্যাঁ গো হ্যাঁ, সেই বুবু। সুবল কাকুর মুখে একগাল হাসি ফুটে উঠল। শীর্ণ হাতটা বাড়িয়ে আমার হাত ধরে বলল, তুই তো এখন নাকি মস্ত ইঞ্জিনিয়ার হয়ে গেছিস, গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াস। হ্যাঁ তা হয়েছি, তবে তোমাকে একটা গোপন কথা বলবো বলেই অত দূর থেকে গাড়ি হাঁকিয়ে এলুম। সুবল কাকু একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কি কথা? আমি ততোধিক নিচু গলায় বললাম, আমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে চাইনি কাকু, চেয়েছিলাম তোমার মতো দোকানদার হতে। সুবল কাকু একচোট হাসলো, তারপর কাশি সামলাতে সামলাতে বলল, তোকে দেখে বড্ড ভালো লাগছে রে বুবু, কি খাবি বল? আমি গাঢ়স্বরে বললাম, সেই 5 পয়সার হজমিগুলো দুটো খাওয়াতে পারবে, সঙ্গে একটু কারেন্ট নুন। সুবল কাকু স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধরা গলায় বলল, 5 10 পয়সা এনেছিস? আমি কিন্তু ধারের কারবার করি না। আমি হো হো করে হাসতে হাসতে সুবল কাকুকে জড়িয়ে ধরলাম। কাকু হাসছে, সবাই কেনাকেটা ছেড়ে আমাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। হাসির মতো ঢাল আর নেই, এই হাসি দিয়ে কত অসহায়তা ঢেকে দেওয়া যায়, তাই না? ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।